বিগত 12 বছর ধরে যাদের আপনারা দিল্লির মসনদের অজেয় অধিপতি ভেবে এসেছেন, যাদের প্রচারের আলো আর 5টা ক্যামেরার গিমিক দেখে অভ্যস্ত ছিলেন, সেই সরকার আজ হাঁটু মুড়ে বসতে বাধ্য হয়েছে। কিছুক্ষণ আগে আসা বড় ব্রেকিং নিউজ, ককরোচ জনতা পার্টির অনমনীয় রাজপথে লড়াইয়ের সামনে নতি স্বীকার করে অবশেষে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। যে মোদী সরকার সিএএ, কৃষক আন্দোলন কিংবা কুস্তিগীরদের বিক্ষোভের সময়ও কোনো মন্ত্রীর পদত্যাগ তো দূরের কথা, পাত্তাই দেয়নি, আজ নিটের প্রশ্ন ফাঁস আর শিক্ষাক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে অনড় এক ঝাঁক জেনজি তরুণের ঝোড়ো হাওয়া সেই অহংকারের রাজপ্রাসাদকে তাসের ঘরের মতন কাঁপিয়ে দিল। আন্দোলনকারীরা প্রথম দিন থেকেই সাফ জানিয়ে দিয়েছিল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া কোনো শর্তে আন্দোলন প্রত্যাহার নয়, কোনো আপোষ চলবে না। 2 দফার বৈঠকে সরকার হাজার চেষ্টা করলেও তরুণ সমাজ ছিল পাহাড়ের মতন অটল। ফল, আজ বিকেলে 3য় দফার বৈঠক হওয়ার আগেই প্রধানমন্ত্রীর কাছে ইস্তফা পত্র পাঠাতে বাধ্য হলেন ধর্মেন্দ্র প্রধান, যা রাষ্ট্রপতি গ্রহণও করেছেন। সিজেপির তোলা 3টি দাবির প্রথম দাবিটি আদায় করে নিল এই তরুণ প্রজন্ম। কিন্তু প্রশ্ন হলো, যে সরকার এতদিন কোনো আন্দোলনকে পাত্তাই দেয়নি, তারা হঠাৎ কিভাবে এক ঝাঁক 20-22 বছরের তরুণের সামনে এভাবে ব্যাকফুটে চলে গেল? কেন বিজেপির বহু পুরনো 5টি স্ট্র্যাটেজি এবার জেনজির সামনে এসে ছারখার হয়ে গেল? চলুন সোজা প্রবেশ করা যাক আসল সত্যের অন্দরে। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। যে অহংকারী মোদী সরকার বিগত 12 বছরে হাজারো কেলেঙ্কারি বা আন্দোলনের মুখেও নিজেদের কোনো মন্ত্রীর পদত্যাগ নেয়নি, আজ জেনজি তথা ককরোচ জনতা পার্টির অদম্য প্রতিবাদের ঝড়ে সেই সরকারের দম্ভ চুরমার হয়ে গেল। কেন অবশেষে ইস্তফা দিতে বাধ্য হলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান? হ্যাঁ, নিটের প্রশ্নপত্র ফাঁস আর শিক্ষাক্ষেত্রে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে থাকা দুর্নীতির বিরুদ্ধে যে আন্দোলনের সলতে পেকেছিল যন্তর মন্তরে, আন্দোলনকারীরা প্রথম দিন থেকে সাফ জানিয়ে দিয়েছিল, মন্ত্রীর ইস্তফা ছাড়া কোনো বোঝাপড়া নয়, দুর্নীতির পুরো দায় মন্ত্রীকেই নিতে হবে। সরকার ভেবেছিল চোখ রাঙিয়ে কিংবা 2 দফার বৈঠকে মিষ্টি কথায় ছাত্র সমাজকে ভুলিয়ে দেওয়া যাবে, কিন্তু জেনজি নিজেদের দাবিতে ছিল পাহাড়ের মতন অটল। আজ বিকেলে 3য় দফার বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু রাজপথের এই অনমনীয় দাবানল দেখে বৈঠক শুরুর আগেই ইস্তফাপত্র প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দিতে বাধ্য হলেন ধর্মেন্দ্র প্রধান। আর সূত্রের খবর, রাষ্ট্রপতিও সেই ইস্তফা গ্রহণ করেছেন। ককরোচ জনতা পার্টি যে 3টি প্রধান দাবি তুলেছিল, তার প্রথম এবং সবচেয়ে বড় দাবিটি ছিনিয়ে নিল এই তরুণ প্রজন্ম। আজকের এই জয় শুধু একজন মন্ত্রীর ইস্তফার নয়, এই জয় ভারতের কোটি কোটি তরুণের। ক্ষমতার দম্ভকে রাজপথে এনে হাঁটু মুড়িয়ে বসিয়ে জেনজি আজ প্রমাণ করে দিল, দিল্লির মসনদ যতই শক্তিশালী হোক না কেন, জনগণের শক্তির কাছে তাকে নতি স্বীকার করতেই হয়। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে তৈরি হলো এই ঐতিহাসিক ব্যাকড্রপ? কেন দিল্লি পুলিশ এনএসএ এর মতন বিপজ্জনক হাতিয়ার নামাতে বাধ্য হয়েছিল? চলুন শুরু থেকে জানা যাক। যার মুখে মিত্র মিত্র ছাড়া আর কিছু শোনা যেত না, তিনি হঠাৎ করে মাঝরাত্রে ফ্রেন্ডসে এসে ঠেকেছেন। फ्रेंड्स, मैं जानता हूं कि पेपर लीक ये कोई मामूली विषय नहीं है। 3 দিনে নরেন্দ্র মোদী পর 3বার বক্তব্য রাখতে বাধ্য হয়েছেন। জেনজির ঝোড়ো হাওয়া কি তবে মোদী সরকারের সিংহাসনে সত্যি ঝাঁকুনি দিল? হ্যাঁ, এমন এক ঝাঁকুনি খেয়েছে যে সরকার এখন কার্যত দিশাহারা জল চাইছে। কিন্তু কেন হঠাৎ ব্যাকফুটে চলে গেলেন নরেন্দ্র মোদী? এর পেছনে রয়েছে স্পষ্ট 5টা বড় কারণ। একে একে বলছি। বিজেপি সরকারের 12 বছরের রেকর্ড দেখুন। যে কোনো আন্দোলনকে সামলাতে তারা মূলত 5টি পুরনো কৌশল ব্যবহার করে থাকে। এতদিন সেগুলো নিখুঁতভাবে কাজ করেছে, কিন্তু এবার সমীকরণ সম্পূর্ণ বদলে গেছে। সেই 5টি ঐতিহাসিক ফর্মুলাই এবার একেবারে ফ্লপ। প্রথমত, বিজেপি সরকারের সবচেয়ে বড় হাতিয়ার হলো ন্যারেটিভ। যে কোনো আন্দোলন শুরু হলেই তারা নেতাকে চীনা এজেন্ট, পাকিস্তানি এজেন্ট, জর্জ সোর্সের এজেন্ট কিংবা অ্যান্টি ন্যাশনাল বানিয়ে পুরো হাওয়া ঘুরিয়ে দেওয়া হতো। দরবারি মিডিয়া এবং আইটি সেল দিয়ে এমন এক পরিবেশ তৈরি করা হতো যাতে সাধারণ মানুষও ওই আন্দোলনকে সন্দেহ করতে শুরু করে। কিন্তু এবার বিজেপির এই বহু পুরনো দাওয়াই কোথাও খাটছে না। ডাক্তাররাও বলেন, একই অ্যান্টিবায়োটিক বেশি দিন কাজ দেয় না।
শরীরে রেজিস্ট্যান্স তৈরি হয়ে যায়। ক্ষমতার ইকোসিস্টেমের পুরনো দাওয়ায় কাজ করেনি, কারণ এই আন্দোলনে নির্দিষ্ট করে আক্রমণ করার মতন কোনো রাজনৈতিক নেতাই নেই। তরুণদের কাছে ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে তো কেবল একটা অছিলা ছিলেন। ক্ষোভ উগরে দেওয়ার জন্য একটা শুরুর দরকার ছিল, ব্যাস। তরুণ সমাজ কোনো ব্যক্তির ডাকে রাস্তায় নামেনি, তারা নেমেছে নিজেদের ভবিষ্যৎ বাঁচাতে। দল বেঁধে এসে তারা দাঁড়াচ্ছে রাজপথে, কিন্তু কোনো ব্যক্তির অনুগামী হয়ে নয়। এমনকি একটি ভিডিও শট ভাইরাল হয়েছে, যেখানে এক তরুণ পুলিশ কর্মী সগর্বে বলছেন, আমি উত্তরাখণ্ড পুলিশের চাকরি ছেড়ে ককরোচ পার্টির আন্দোলনে সামিল হতে এসেছি। मैं उत्तराखंड पुलिस की नौकरी छोड़ के इन कोकरेजों की रक्षा करने के लिए आया हूँ। जिसकी माँ ने दूध पिलाया, आओ लगाओ इनको हाथ। ये भाजपा के गुंडे घूम रहे हैं पुलिस की वर्दी में। अरे आओ यार, सेठ सिंह खड़ा अकेला है तुम्हारे सामने। यहाँ पे बहनों को और भाइयों को मारा जा रहा है। क्या करूँ मैं इस नौकरी का जब देश ही नहीं बचेगा? नौकरी छोड़ दी। প্রথমে বিজেপি নেতারা চেষ্টা কম করেননি। যেহেতু অভিজিৎ দীপকে আমেরিকা থেকে ফিরেছিলেন, তাই তাকে সিআইএ এজেন্ট বলে দাগিয়ে দেওয়া খুব সহজ ছিল। দেশবিরোধী ট্যাগ বসানোর মরিয়া চেষ্টা চলল, কিন্তু ফল হলো ঠিক উল্টো। জেনজি এই ন্যারেটিভকে এক লহমায় উড়িয়ে দিল মিম বানিয়ে। উল্টে বিক্ষোভকারীরা নিজেদের গায়ে ঠাট্টা করে দেশবিরোধী লিখে রিভার্স সাইকোলজি খেলে দিল। ব্যাস, শাসকের ট্রোল আর্মিও ক্রমশ চলে গেল ব্যাকফুটে। শাসকের দ্বিতীয় ফর্মুলাটা কি? আন্দোলনকারীদের ক্লান্ত করে দেওয়া। আন্দোলনকে যত পারো টেনে দীর্ঘায়িত করো, যাতে আন্দোলনকারীরা ধকল সামলাতে না পেরে নিজেরাই তল্পিতল্পা গুটিয়ে বাড়ি ফিরে যায়। আর যদি তারা না হাঁটে, বেশি দিন বসে থাকে, তবে তো কথাই নেই, আন্দোলনজীবী বা খালিস্তানি তকমা দিয়ে দাও। ঠিক যেমনটা আমরা কৃষক আন্দোলনের সময় দেখেছি। উদ্দেশ্য একটাই, তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা, রাজনৈতিক অভিসন্ধির অভিযোগ আনা। কিন্তু এবার যেই না এই ছাত্র আন্দোলনে সোনাম ওয়াংচুকের এন্ট্রি হলো, অমনি ভিড় আর ক্ষোভ দুটোই দ্বিগুণ গতিতে বাড়তে শুরু করলো। প্রথমে তো সরকারের মনে হয়েছিল, যাক, ঘাড়ে ধরার মতন কাউকে অন্তত পাওয়া গেছে, কারণ ওয়াংচুককে তো এর আগেও একবার জাতীয় নিরাপত্তা আইন দিয়ে তুলে জেলে ভরেছিল সরকার। কিন্তু আন্দোলনকারী ভিড় এবার সরকারকে সেই সুযোগটাই দিল না। তরুণরাই সাফ বুঝিয়ে দিল, সৌরভ দাস, অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্খা কিংবা সোনাম ওয়াংচুক যাই করছেন ঠিক আছে, কিন্তু আমরা এখানে নিজেদের ইস্যুতে লড়তে এসেছি। কোনো নির্দিষ্ট মুখ দেখে তরুণ সমাজ রাজপথে নামেনি। ওয়াংচুককে তারা পূর্ণ সম্মান দিয়েছে, কিন্তু গোটা আন্দোলনটা তার উপর নির্ভর করে টিকে নেই। এমনকি এতদিন অনশন চালানোর পর সোনাম অনশন ভাঙলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার হাতে। এখানে সোনামকে বেনিফিট অফ ডাউট দেওয়া হলেও জেনজি রাজপথে অনর কেউ প্রশ্ন তোলেনি যে সোনামের উচিত ছিল যন্তর মন্তরের অনশন মঞ্চে এসে তরুণ প্রজন্মের হাতে অনশন ভাঙা। লক্ষ্য করুন, নির্দিষ্ট কাউকে নিয়েই জেনজির চাপ নেই। ওয়াংচুককে যখন তুলে নিয়ে যাওয়া হলো, তখন ছাত্ররা এক চুলও নড়ল না, বরং আন্দোলনের তীব্রতা আরো বাড়লো। এখন প্রশ্ন হলো, তাহলে এবার আন্দোলনজীবী তকমাটা কাকে দেওয়া যাবে? কাকে বলা যাবে যে এরা রাজনীতি করছে? কারণ যে ছাত্ররা যেখানে দাঁড়িয়ে লড়ছে, তারা কোনো রাজনৈতিক দলের কর্মী নয়, কিংবা কারোর দ্বারা চালিতও নয়। আর যে রাজনৈতিক দলগুলো সমর্থন জানাতে সেখানে পৌঁছেছে, তারা শুধু নিজেদের সংহতি জানিয়েই ফিরে যেতে বাধ্য হচ্ছে। ছাত্রদের ভিড় কিন্তু তাদের পেছনে দৌড়াচ্ছে না। ফলে শাসকের সেই পুরনো রাজনৈতিক চক্রান্তের ন্যারেটিভকেও পুরোপুরি ব্যর্থ। কৃষক কিংবা কুস্তিগিরদের আন্দোলনকে তো অনায়াসে একটা বিশেষ রাজ্য বা বিশেষ জাতির আন্দোলন বলে দাগিয়ে দিয়ে নোংরা রাজনীতি করা সম্ভব হয়েছিল। কিন্তু এখানে কি করবেন? যাদের প্রশ্নপত্র ফাঁস হয়েছে, ভবিষ্যতে সর্বনাশ হয়েছে, তাদের গায়ে আপনি কিসের তকমা সাটবেন? অর্থাৎ যে আন্দোলনের কোনো নির্দিষ্ট কলারই নেই, তাকে চেপে ধরবেন কিভাবে? অতএব উপায় না দেখে ফর্মুলা বদলাতে হলো। আর তাই মোদিজিকে সোজা হ্যালো ফ্রেন্ডসে নেমে আসতে হলো। শাসক দলের তৃতীয় ফর্মুলাটা কি? মেনস্ট্রিম দরবারি মিডিয়াকে ব্যবহার করে আন্দোলনের একটা ভিলেন খাড়া করা। কিন্তু এই জেনজি প্রজন্ম তো আর টিভি নিউজ দেখে না, এরা বাঁচে ইউটিউব আর ইনস্টাগ্রামে। সেই কারণেই 18ই জুলাইয়ের আগে পর্যন্ত একটিও তথাকথিত জাতীয় সংবাদ মাধ্যম এই ঐতিহাসিক বিক্ষোভের খবর পর্যন্ত সম্প্রচার করেনি। অথচ গত 20শে জুন থেকে তরুণরা যন্তর মন্তরে একটানা আন্দোলন চালিয়ে যাচ্ছে। কিন্তু দরবারি মিডিয়া খবরটাকে চেপে গেল, কারণ কাকে ভিলেন বানাবে? দেখাবেটা কি?
তরুণদের মধ্যে নরেন্দ্র মোদীর ইমেজ এতদিন বেশ জমকালো ছিল। মেলোডিকে নিয়ে রিলস, পরীক্ষা পে চর্চা কিংবা পাবজিওয়ালা হ্যাঁ ক্যা, এইসব গিমিক দিয়ে তরুণদের মধ্যে বিশাল একটা ফ্যান বেস তৈরি করা হয়েছিল। কিন্তু আজ সেই ইমেজে বড় ধাক্কা লেগেছে। ছেলেমেয়েরা এখন মোদিজির বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলছে, তাও আবার নিজেদের ভাষায়, জেনজির ভাষায়। তারা জবাব দিচ্ছে রসবোধ নিয়ে, মিম বানিয়ে ট্রোল করছে। চতুর্থ ফর্মুলা, পুলিশি দমনপীড়ন আর আইটি সেলকে নামিয়ে কুৎসা রটানো, সেটাও ফ্লপ। 20শে জুলাই এই বিক্ষোভকে সমাজ বিরোধীদের তাণ্ডব বলে ঘোষণা করার আপ্রাণ চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটাও সম্ভব হয়নি, কারণ ততক্ষণে পুরো ঘটনা সোশ্যাল মিডিয়ায় লাইভ। সকলের হাতে রয়েছে স্মার্টফোন, ক্যামেরার নজর এড়িয়ে সত্য গোপন করার উপায় ছিল না। সরকারের তরফ থেকে ইন্টারনেট বন্ধ করা সত্ত্বেও কিন্তু লাভ কিছুই হলো না। ইউটিউবের স্বাধীন সাংবাদিকরা লাঠিচার্জের আসল সত্যিটা ননস্টপ লাইভ দেখিয়ে গেলেন। ফলে দরবারি মিডিয়া যে মিথ্যে গল্প ফাঁদার চেষ্টা করছিল তা শুরুতেই ভেস্তে গেল। কারণটা আবার বলছি, এই তরুণ প্রজন্ম টিভি দেখেই না, মেইনস্ট্রিম মিডিয়া প্রোপাগান্ডা চালানোর চেষ্টা করেছিল যে পুলিশ দুর্দান্ত কাজ করেছে, কোনো লাঠিচার্জই হয়নি, সব নাকি শান্তিপূর্ণভাবে মিটে গেছে। কিন্তু ইউটিউব আর ইনস্টাগ্রামে আসা ভিডিওগুলো চোখের সামনে সত্যিটা জলজল করে তুলে ধরলো। শান্তিপূর্ণভাবে বসে থাকা ছাত্রদের উপর পুলিশ কিভাবে নির্মমভাবে লাঠি চালালো তার ভিডিও মুহূর্তে প্রত্যেকের ফোনে ফোনে পৌঁছে গেল। 20 তারিখের আন্দোলনকে কেন্দ্র করে একটা ভুয়ো ন্যারেটিভ তৈরির আপ্রাণ চেষ্টা করা হয়েছিল। প্ল্যান ছিল ছাত্রদের উপদ্রবী প্রমাণ করা, বলা হবে তারা নাকি পাথর ছুঁড়েছে, গাড়ি জ্বালিয়ে দিয়েছে, এমনকি ছক সাজাতে ভাঙাচোরা গাড়িও এনে হাজির করা হয়েছিল। কিন্তু ছাত্ররা দেখালো অসাধারণ সংযম, একেবারে গান্ধীবাদী সংযম। মহাত্মা গান্ধীকে হত্যার 78 বছর পরেও তিনি যে এখনো জীবিত, এই জেনজির আন্দোলনের ধরন তা প্রমাণ করে দিচ্ছে। তারা শরীরে লাঠির মার সহ্য করে নিল, মেয়েদের সম্ভ্রমে রাষ্ট্রের হাত পড়ল, অথচ তারা কেউ কোনো হিংসাত্মক ফাঁদে পা দিল না। এমনকি পাথর ছোড়ার চেষ্টা করতে যাওয়া দু একজনকে অন্য ছাত্ররাই হাতে নাতে আটকে দিল। আর এই আগুনে ঘি ঢাললো ইনস্টাগ্রামের অ্যালগরিদম। দেশের প্রতিটি তরুণের ফিড ভরে গেল এই প্রতিবাদের ভিডিওতে। এবার আসা যাক শাসকের পঞ্চম এবং সবচেয়ে বড় ফর্মুলায়, ভোটের অঙ্ক। বিজেপি ততদিন কোনো বিষয়ে পদক্ষেপ নেয়নি যতদিন না তাদের নিজেদের ভোট ব্যাংক হাতছাড়া হওয়ার ভয় তৈরি হয়। তারা খুব ভালো করেই জানে তাদের ভোটার কারা। সেই কারণেই প্রথম 1 মাস ধরে সরকার পুরো চুপ ছিল, যেন দেশে কিছুই হয়নি। কোনো জেনজি আন্দোলন বা যন্তর মন্তরের বিক্ষোভ তাদের চোখেই পড়েনি। বিজেপির কোনো নেতা বা আইটি সেল এই নিয়ে একটা শব্দও খরচ করেনি। দেখানোর চেষ্টা চলছিল যে আমরা এই সবে পাত্তাই দিচ্ছি না। কিন্তু সমস্যা হলো, যখন নিজের ঘরের লোকই প্রশ্ন তুলতে শুরু করে তখন তো আর মুখ লুকিয়ে থাকা যায় না। মোদি খুব ভালো করেই জানেন এই জেনজি তরুণরাই দেশের আগামী দিনের ভোটার। এরা হয়তো সদ্য প্রথমবার ভোট দিয়েছেন, কিন্তু আগামী নির্বাচনে প্রথম ভোট দেবেন। প্রথমবার ভোট দিতে যাওয়ার আগে পিঠে পড়া জীবনের প্রথম পুলিশের লাঠির আঘাতটাকেই তারা কোনোদিন ভুলবে? লাঠিটা হয়তো খেয়েছিল যন্তর মন্তরে দাঁড়িয়ে থাকা ছাত্রছাত্রীরা, কিন্তু তার যন্ত্রণা আর আক্রোশ ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে কোটি কোটি তরুণ তরুণীর বুকে। যারা ওই নির্যাতনের ভিডিওগুলো দেখেছেন, চোটটা তাদের প্রত্যেকের বুকে লেগেছে। আগামী দিনে ভোট দিতে যাওয়ার আগে প্রতিটা ছেলেমেয়ের মনে থাকবে কিভাবে তাদের রাতের পর রাত জেগে করা কঠোর পরিশ্রম হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রামে মাত্র কয়েক হাজার টাকায় বিক্রি হয়ে গিয়েছিল পেপার লিকের মাধ্যমে। আর তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গেলে জোটে অপরাধীদের মতন পুলিশের নির্মম ব্যাটন, ছড়রা গুলি, কাঁদানে গ্যাস। এই সত্যটা আজ মোদিজিও হারে হারে টের পেয়েছেন। কারণ এই জেনজি প্রজন্মকে 10,000 টাকা বা বিনামূল্যে কিছু পাইয়ে দিয়ে কিনে ফেলা অসম্ভব। এরা ফেমের যুগে বাঁচা ডিজিটাল জেনারেশন, যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ক্ষমতার ভিত নাড়িয়ে দিতে জানে। শুধু তরুণরা কেন, ভোটারের সমীকরণে আরেকটা বড় ধাক্কা লেগেছে। এই ছেলে মেয়েদের বাবা মায়েরা, এদের একটা বড় অংশ হয়তো এতদিন বিজেপিকেই ভোট দিয়ে এসেছেন, কিন্তু আজ যখন তারা নিজের চোখে দেখছেন প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আন্দোলন করার অপরাধে তাদের সন্তানদের উপর কিভাবে অমানসিক অত্যাচার চালানো হচ্ছে, তখন তাদের ক্ষোভ কোন পর্যায়ে পৌঁছতে পারে। ছাত্ররা তো কোনো অন্যায় দাবি করেনি। এই যুক্তিসঙ্গত দাবির বিরুদ্ধে আপনি কি ন্যারেটিভ বানাবেন? ফল যা হওয়ার তাই হচ্ছে। ছাত্ররা তো হাতছাড়া হচ্ছেই, সঙ্গে সঙ্গে বিজেপির হাত থেকে পিছলে যাচ্ছেন তাদের অভিভাবক ভোটাররাও।
এমনকি পরিস্থিতি সামাল দিতে না পেরে বিজেপি প্রবীণ নেতারাও এবার মুখ খুলতে বাধ্য হয়েছেন। মুরলী মনোহর যোশীর মতন প্রবীণ নেতা এই সিস্টেম 12 বছর আগে যাকে বানপ্রস্থে পাঠিয়ে দিয়েছেন, তিনিও সরকারের ভূমিকায় সরাসরি প্রশ্ন তুলে বলেছেন, এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। তরুণদের এভাবে মার খেতে দেখতে কষ্ট হয়। অর্থাৎ পুরনো প্রবীণ ভোটারদের পাশাপাশি যে সমস্ত নির্দিষ্ট জাতি বা গোষ্ঠীর নেতারা এবার সরব হচ্ছেন, সেই ভোট ব্যাংকেও ধস নামতে শুরু করেছে। ঠিক এই কারণেই মোদিজিকে তার বহু পুরনো মিত্র ছেড়ে রাতারাতি জেনজির ভাষায় ফ্রেন্ডসে নেমে আসতে হলো। মোদির ওই ভিডিও বার্তাটি আসলে দেশবাসীর উদ্দেশ্যে নয়, এটা আসলে এই তরুণ প্রজন্মের সঙ্গে বন্ধুত্ব পাতানোর এক মরিয়া চেষ্টা। একদিকে ক্ষুব্ধ ছাত্র সমাজ এবং তাদের পরিবার, অন্যদিকে ইন্টারনেট বন্ধের পর আন্তর্জাতিক মিডিয়া এবং হিউম্যান রাইটসের তীক্ষ্ণ নজরদারি। বিজেপি সরকার আজ কার্যত ত্রিফলা আক্রমণে কোণঠাসা। গৃহশত্রু, বিরোধী শক্তি এবং আন্তর্জাতিক চাপ। মোদী সরকারের এতদিনকার নিরেট দেওয়ালে বিশাল একটা ফাটল কিন্তু ইতিমধ্যে ধরে গেছে। যে কাজ গত 12 বছরে সিএএ এনআরসি বিরোধী আন্দোলন করতে পারেনি, যে ধাক্কা কৃষক আন্দোলন বা কুস্তিগিরদের প্রতিবাদ দিতে পারেনি, তা করে দেখাচ্ছে এক ঝাঁক তরুণ জেনজি। বিজেপি সমর্থকেরা অবশ্য যুক্তি সাজাতে পারেন যে মোদিজি মাথা নোয়ায়নি, তিনি শুধু তরুণদের কথা শুনেছেন। কিন্তু বিশাল জনসভায় ভাষণ দেওয়া, 5টা হাইটেক ক্যামেরার সামনে টেলিপ্রম্পটার দেখে পোজ দেওয়া মোদিজি যখন হঠাৎ একা নিজের ফোনে সেলফি ক্যামেরা অন করে ভিডিও বানান, প্রাইম টাইমের বদলে রাত্রি 12টায় ভিডিও পোস্ট করেন আর মিত্রর বদলে ফ্রেন্ডস বলে ডেকে ওঠেন, তখন বুঝতে বাকি থাকে না যে দিল্লির তাখ্ত কতটা ঘাবড়ে গেছে। ছাত্র যুব আন্দোলন দমন করতে এদিকে এক নতুন আদেশ এনে দিল্লির পুলিশ কমিশনারের হাতে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এমন ক্ষমতা দেওয়া হয়েছে যে তিনি যাকে খুশি তুলে নিয়ে গিয়ে জেলে পুরে দিতে পারেন, কোনো কারণ দর্শানো ছাড়াই। কি অপরাধ, কি সাজা, কোর্ট কাচারির কোনো বিচার প্রক্রিয়া কিছুই লাগবে না, সোজা গুম করে দেওয়া যাবে গরাদের পেছনে। আর এই কুখ্যাত কালা আইনের নাম ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট, এনএসএ বা জাতীয় নিরাপত্তা আইন। স্বাধীন ভারতে এর চেয়ে বিপজ্জনক কোনো আইনি সংস্থান আছে কিনা সন্দেহ, কারণ এতে অভিযুক্তের নিজের সাফাই দেওয়ার বিন্দু মাত্র সুযোগ থাকে না। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই আদেশের সময়সীমা সরকারি কাগজে স্পষ্ট লেখা রয়েছে। 19 জুলাই থেকে 18 অক্টোবর পর্যন্ত, অর্থাৎ পুরো 3 মাস পুলিশ কমিশনারের হাতে এই সীমাহীন ক্ষমতা কার্যকর থাকবে। আর এই 3 মাস ঠিক কোন সময়টা? যখন মন্তরে দেশের তরুণ ছাত্র সমাজ নিজেদের ভবিষ্যতের লড়াইয়ে রাজপথে নেমেছে, পুলিশের অমানুষিক লাঠিচার্জ চলছে, কারোর মাথা ফেটে রক্ত ঝরছে, কারোর হাড় ভাঙছে। এমনকি বিভিন্ন মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে আন্দোলনকারী ছাত্রদের দমাতে পেলেট গান পর্যন্ত ব্যবহার করা হয়েছে। পুলিশ কিন্তু একটু থামছে না। তাহলে কি এবার এই জেনজি তরুণদের দমাতে এনএসএর জুজু দেখানো হবে? ব্রিটিশ আমলের সেই দমনমূলক রাউলাট আইনের মতন কি এবারও একটা বন্দোবস্ত করা হচ্ছে? শুধু মাথায় রাখুন, এনএসএ আইন যে কোনো সাধারণ আইনি প্রক্রিয়ার চেয়ে বহুগুণ বেশি কঠোর, নির্মম এবং বিপজ্জনক। অথচ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা 20 থেকে 22 বছরের তরুণ ছাত্ররা নিজেদের পয়সা খরচ করে কাতারে কাতারে দিল্লি এসে পৌঁছচ্ছেন। শুধু ছাত্ররা একা নয়, তাদের পাশে এসে দাঁড়াচ্ছেন তাদের অভিভাবকেরা, তাদের মা বাবারাও। কেন আসছেন তারা? কোনো দয়া বা ভিক্ষে চাইতে? একেবারেই নয়। গত নির্বাচনে যে রাজনৈতিক ব্যবস্থার উপর ভরসা করে আপনারা ক্ষমতায় বসেছিলেন, সেই দেশের জনসাধারণ আজ আপনাদের কাছ থেকে কাজের হিসেব চাইতে এসেছে। এরা অন্য কেউ নয়, এরা আপনাদেরই ভোটার। আর এই তরুণ ভোটারদের আপনারা উপহার হিসেবে কি দিচ্ছেন? কাঁদানে গ্যাস, পুলিশের নির্মম লাঠির মার, ইট পাথর। এমনকি অভিযোগ উঠছে ইউনিফর্ম ছাড়া একদল অচেনা লোককে নামিয়ে দেওয়া হয়েছে ছাত্রদের পেটাতে। ইতিহাসটা একবার মনে করে দেখুন। 2020 সালের 10ই জানুয়ারি ঠিক একইভাবে একটা নোটিফিকেশন জারি করেছিলেন তৎকালীন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজল। সেই আদেশেও পুলিশ কমিশনারকে ঠিক একই কায়দায় ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের অধীনে যাকে তাকে আটক করার অবাধ ক্ষমতা তুলে দেওয়া হয়েছিল। ইতিহাস কি তবে আবার একই কায়দায় ফিরে আসছে? সেই সময় গোটা দিল্লি জুড়ে সিএএ, এনআরসি আর এনপিআর এর বিরুদ্ধে প্রতিদিন তীব্র প্রতিবাদ আন্দোলন চলছিল। ফলে এই নোটিফিকেশনের খবর সামনে আসতে সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ে যে এবার একটা বিরাট দমনপীড়ন শুরু হতে চলেছে। আন্দোলনকারীদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হবে। আর তারপর কি ঘটেছিল তা তো আপনারা সবাই নিজের চোখে দেখেছেন, কিভাবে সেই আন্দোলনকে পিষে দেওয়া হয়েছিল। একই ঘটনা ঘটল 2021 সালেও, ঠিক যখন কৃষক আন্দোলন তুঙ্গে
তুঙ্গে। এবার আসুন বুঝে নেওয়া যাক এই এনএসএ আসল বস্তুটা কি। এই আইনের সুযোগ নিয়ে পুলিশ যে কোনো সাধারণ মানুষকে প্রিভেন্টিভ ডিটেনশনে রাখতে পারে, অর্থাৎ আপনার বিরুদ্ধে আদালতে কোনো অপরাধ প্রমাণিত হওয়া তো দূরের কথা, কোনো বিচার ছাড়াই স্রেফ সন্দেহের বশে আপনাকে হাজতে পুরে রাখা হবে। অজুহাতকেই দেওয়া হবে রাষ্ট্রের মনে হয়েছে আপনি ভবিষ্যতে রাষ্ট্র নিরাপত্তার জন্য বিপদ হতে পারেন কিংবা জনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারেন। ভাবুন একবার, আপনি হয়তো কিচ্ছু করেননি, কিন্তু আপনাকে বলা হবে আজ কিছু করেননি ঠিকই, কিন্তু আমাদের মনে হয়েছে আপনি কাল কিছু একটা করে বসতে পারেন, তাই জেলে চলুন। আপনাদের 1919 সালের এপ্রিল মাসের সেই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কথা মনে রয়েছে? জেনারেল ডায়ার নিরস্ত্র মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়েছিল, কিন্তু জালিয়ানওয়ালাবাগে বাগানে সেদিন কেন ভিড় করেছিলেন পরাধীন দেশের সাধারণ মানুষ? কারণ তারা ব্রিটিশ সরকারের আনা একটি কুখ্যাত আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসেছিলেন, যার নাম ছিল রাউলাট আইন। আজকের এনএসএ আর তৎকালীন ব্রিটিশদের রাউলাট আইনের মিলটা কিন্তু অবিশ্বাস্য একই রকমের। ব্রিটিশদের রাউলাট আইন ইংরেজ পুলিশকে সেই অবাধ ক্ষমতা দিয়েছিল, যার বলে তারা কোনো মামলা বা বিচার ছাড়াই সির্ফ সন্দেহের ভিত্তিতে যে কোনো ভারতীয়কে জেলে পুরতে পারত। আজ স্বাধীন ভারতের এনএসএও ঠিক একই কাজ করে। আজ সরকার যে খাদের কিনারে এসে দাঁড়িয়েছে, সেখানে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বলির পাঠা করা ছাড়া তাদের সামনে আর কোনো রাস্তা খোলা নেই। সেই ক্ষমতার নেশায় চুর হয়ে থাকা শাসক দল ভাবতেও পারেনি ভারতের তরুণ সমাজ এভাবে তাদের ক্ষমতার সিংহাসন ধরে ঝাঁকুনি দেবে। ভাবতেই পারেনি যে জেনজের ক্ষোভের আগুন দিল্লির মসনদ থেকে শুরু করে প্রতিটি রাজ্যের প্রতিটি গলির মোড়ে আছড়ে পড়বে। সিংহাসন আজ শুধু টলমল নয়, সিংহাসনের ভিত আজ ধসে পড়েছে। আর এই লড়াই ততক্ষণ থামবে না যতক্ষণ না এই অহংকারী ব্যবস্থার মাথা নত হচ্ছে। রাজপথের এই আগুন জ্বলতেই থাকবে। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।